আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের লেকচার 19-এ। তা আমাদের এর আগে যে 18 নম্বর লেকচারটা হয়েছিল সেটা হয়েছিল তোমাদের পরীক্ষার অনেক আগে। পরীক্ষার নোটিশটা দেওয়ার হওয়ার পরে পরীক্ষার সাজেশন নিয়ে সেই সাজেশন সম্পর্কিত কিছু কথাবার্তা নিয়ে কিছু ক্লাস হয়েছে। তো এরপরে আর পড়াটা খুব একটা আগায়নি, যেহেতু তোমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলে, আমরা খাতা দেখা নিয়ে এখন ব্যস্ত আছি। তো এই সব মিলিয়ে আর ক্লাসগুলো নতুন করে নেওয়া হয়নি, তবে ইনশাল্লাহ এখন থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে। তো আজকে আমি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে যদি আবার শুরু করি, তোমাদের হাজারিনাগের বইয়ে আমি কতগুলো সমস্যা দেখতে পেয়েছিলাম, সমাধান করা কিছু সমস্যাই একটু এগুলা নিয়ে একটু আলোচনা করব, কারণ এগুলা এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। তো আজকে সমাধানকৃত সমাধান 2.8 অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী শনাক্তকরণ। তুমি কিভাবে একটা জৈব রাসায়নিক বিক্রিয়াকে চিহ্নিত করবে, এই বিক্রিয়াটি কি সংযোজন বিক্রিয়া নাকি অপসারণ বিক্রিয়া নাকি প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা আমি কিভাবে কার্বন সংখ্যা দেখে, কিভাবে উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে কার্বন সংখ্যার সামঞ্জস্যটা খুঁজে আমরা কিভাবে বের করতে পারি যে এটা কী ধরনের বিক্রিয়া, সেটার একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে 3টা বিক্রিয়ার কথা লেখা হয়েছে, ক, খ, গ, এমন 3টা বিক্রিয়া 3 রকম। একটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এবং একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি শুরুতেই বলে নিই, ক নাম্বার বিক্রিয়াটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া, খ হচ্ছে সংযোজন বিক্রিয়া, এবং গ হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই নর্মাল যেই অজৈব রসায়নের যে বিক্রিয়াগুলো হয় সাধারণত, সেগুলো সাধারণত দেখলেই বোঝা যায় যে এটা আসলে সংযোজন বিক্রিয়া, এটা অপসারণ বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোতে দেখা যায় এই জিনিসটা বোঝাটা একটু কঠিন, অর্থাৎ এখানে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাগুলো এমনভাবে থাকে সেটা আসলে উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে খুঁজে পেতে হলে দেখা মাত্রই বোঝা যায় না, একটু ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করে বুঝবো সেটা আমরা একটু দেখে নিই, যে অপসারণ বিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে এবং সংযোজন বিক্রিয়া হলে কি হবে। তোমরা নিজেদের একটু নর্মাল চিন্তা থেকেই যদি আমরা বলি যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই পরমাণুর সংখ্যা বেড়ে যাবে, আর অপসারণের বেলায় পরমাণুর সংখ্যা কমবে, আর প্রতিস্থাপনের বেলায় সেটা সমান থাকবে, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যার কোনো ধরনের হেরফের হবে না, এটা বাড়বেও না কমবেও না। যদি বেড়ে যায় সেটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া, যদি কমে যায় সেটাকে বলবো আমরা অপসারণ বিক্রিয়া, আর যদি সমান থাকে তখন আমাকে ধরে নিতে হবে এটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়াটা যদি খেয়াল করি, সেখানে দেখো যৌগটা কি দেখতে পাচ্ছ তোমরা, CH3 CH2 CH2 ব্রোমিন, এবং এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের ব্রোমোপ্রোপেন যদি আমি বলি 3 কার্বনের, আর যেহেতু ব্রোমিন আছে সেটা ব্রোমোপ্রোপেন বলা যায়। এবং ব্রোমোপ্রোপেনটা 1 নম্বর কার্বনে যদি আমি ধরে নিই তাহলে ব্রোমোপ্রোপেন 1, এবং যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রোপিন তৈরি হয়েছে, এবং সেই সাথে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়েছে। আমি যদি কার্বন সংখ্যাগুলোর দিকে খেয়াল করি, সেখানে দেখা যায় কার্বন এবং হাইড্রোজেন এবং কার্বন এবং ব্রোমিন এই বন্ধন দুটো উৎপাদের অণুতে নেই, এবং উৎপাদের যে অণুটা তৈরি হয়েছে সেখানে কার্বন এবং ব্রোমিনের যে বন্ধনটা আগে থেকে ছিল সেখানে নেই, এবং কার্বন এবং হাইড্রোজেনের একটা বন্ধন এখানে মিসিং, অর্থাৎ এই দুইটা বন্ধন এখানে কমে গিয়েছে, এবং কার্বন পরমাণুর সাথে যুক্ত যে পরমাণু সংখ্যা সেটাও কমেছে, এবং সেই সাথে একটা নতুন পাই বন্ধনের সৃষ্টি হয়েছে, যেটা পাই বন্ধনটা আমাদের শুরুতে বিক্রিয়কে ছিল না। নতুন একটা পাই বন্ধনের সৃষ্টি হয়েছে, কার্বন এবং ব্রোমিনের বন্ধনটা নাই হয়ে গেছে, কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটাও এখানে নেই, তাহলে পরমাণুর সংখ্যাটাও কমে গিয়েছে। ফলে এই বিক্রিয়াটাকে আমি ধরে নিতে পারি সেটা হলো আমাদের অপসারণ বিক্রিয়া, যেহেতু এখানে কার্বন পরমাণুর সংখ্যাগুলো কমে যাচ্ছে সেই হিসাবটা আমি পাচ্ছি। 2 নম্বর বিক্রিয়াটাতে দেখো আমাদের এখানে 1 2 3 4 5 কার্বনের, তো 5 কার্বনের 6 কার্বনের যেই বেনজিনটা থাকে সেটাকে যদি আমি হেক্সেন বলি বা সাইক্লোহেক্সেন বা বেনজিন নামে আমরা এটা পরিচিত, আর 5 কার্বনেরটা হলো পেন্টিন অর্থাৎ সাইক্লোপেন্টেন হয় যদি 5 কার্বনের হয়, যেহেতু এখানে দ্বিবন্ধন রয়েছে তাহলে সাইক্লোপেন্টিনের সাথে যখন আমাদের হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে তখন খেয়াল করো এখানে সাইক্লোপেন্টেন তৈরি হচ্ছে, অর্থাৎ দ্বিবন্ধন যেটা ছিল দ্বিবন্ধনটা নাই হয়ে গেল। দ্বিবন্ধন নাই হওয়ার মানে কি,
এখানে পাই বন্ধন ছিল, পাই বন্ধন থেকে আমার দুইটা সিগমা বন্ধনের সৃষ্টি হয়েছে, পাই বন্ধন চলে গেছে এবং সেখানে দুইটা নতুন সিগমা বন্ধনের সৃষ্টি হয়েছে। এবং উৎপাদ যোগে কার্বন এবং হাইড্রোজেনের যে সংখ্যাটা ছিল এইখানে এবং এখানে কার্বন এবং হাইড্রোজেনের যে সংখ্যাটা সেটা বেড়ে গিয়েছে। তাহলে পরমাণুর সংখ্যা যদি বেড়ে যায়, বন্ধনের সংখ্যা যদি বেড়ে যায়, আমরা বলেছিলাম তখন সেই বিক্রিয়াটাকে আমি কি ধরবো, সেটাকে ধরবো আমি সংযোজন বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, এটা একটা কিটোনমূলক দেওয়া আছে, ব্রোমিন CH3, তারপর একটা অ্যালকোহল যুক্ত আছে CH3CH2OH, অর্থাৎ ইথানলের সাথে বিক্রিয়া হচ্ছে। এবং এই বিক্রিয়াটাতে খেয়াল করো এই পর্যন্ত অংশটা কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র এই জায়গায় এসে অক্সিজেন CH2CH3 এই অংশটা বাড়তি যুক্ত হয়েছে CH3, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যেহেতু আমার ঠিক আছে, নতুন বন্ধনটা শুরু হয়েছে কার্বন এবং অক্সিজেনে। তো কার্বন এবং অক্সিজেনের যে বন্ধনটা তৈরি হয়েছে, এখানে খেয়াল করো কার্বন এবং ব্রোমিনের বন্ধনটা কিন্তু ভেঙে গিয়েছে। কার্বন এবং ব্রোমিনের বন্ধনটা ভেঙে গিয়ে আমাদের তৈরি হয়েছে কার্বন এবং অক্সিজেনের একটা নতুন বন্ধন। আর কার্বনের বাকি সকল পরমাণুর সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদে সমান রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে পরমাণুর সংখ্যা ঠিকই আছে, শুধুমাত্র বন্ধন বিক্রিয়ক একটা ভেঙেছে এবং উৎপাদের নতুন একটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে উদাহরণ দেখে কার্বন পরমাণুর সংখ্যা গণনা করে আমরা কোনো একটা বিক্রিয়াকে সিলেক্ট করতে পারি। তো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে এই যে উদাহরণটা আছে সেই উদাহরণটা তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন আমরা আসো বইয়ের একটা সৃজনশীল নিয়ে যে আলোচনা করি, এবং খেয়াল করি এটা বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে এসেছিলো। তো তোমাদের আবার বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাদের খুব পছন্দ হয় এবং দেখা যায় কোনো একটা অধ্যায় পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের মাথায় থাকে এই অধ্যায় থেকে কি কি বোর্ড কোয়েশ্চেন এসেছে, আমি আগে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করব। তবে সবসময় খেয়াল করবে বোর্ড কোয়েশ্চেনগুলো কখনো রিপিট হয় না, উদ্দীপকগুলো কখনোই মিলবে না, হয়তো সিমিলার হয় কিন্তু উদ্দীপকগুলো খুব একটা মিল পাওয়া যায় না। তো তোমাদের সেই প্রিয় বোর্ড কোয়েশ্চেন নিয়ে যদি কথা বলি, দেখো এখানে এ একটা যৌগ দেওয়া আছে যেখানে এন এর মান দেওয়া আছে 6, একটা অ্যারোমেটিক যৌগ CnHn, অর্থাৎ এটা C6H6, বেনজিনের কথা বলা হয়েছে। বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার ফলে বি একটা যৌগ তৈরি হয়েছে। সেই যৌগটাকে যখন মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আবার উত্তপ্ত করা হলো, তখন ডি এবং ই দুইটা যৌগের সৃষ্টি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এ যৌগ থেকে বি যৌগ প্রস্তুতির বিক্রিয়া বা মেকানিজমটা যদি আলোচনা করি, এবং উদ্দীপক বি থেকে দুইটা ভিন্ন উৎপাদ কেন তৈরি হলো সেটা নিয়ে একটু আলোচনা করা। তোমরা খেয়াল করো, আমরা আগেও বিভিন্ন ধরনের বিক্রিয়াতে পড়েছিলাম যে ফ্রিডেল ক্যাফটের যে বিক্রিয়াগুলো, ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশনের যে বিক্রিয়াগুলো হয়, সেখানে সবসময় আমাদের শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় এবং সেই সাথে থাকে মিথাইল ক্লোরাইড। আমাদের যেই যৌগের অ্যালকাইলেশনটা করতে হবে, যেই ধরনের অ্যালকাইলেশন করতে হবে, সেই অনুযায়ী মিথাইল কখনো ক্লোরাইড থাকে, কখনো ব্রোমাইড থাকে। এটা আসলে মূলত একটা ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আমাদের অ্যারোমেটিক যৌগ 6 কার্বন বিশিষ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বেনজিন। তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, উদ্দীপকের মতে CnHn যৌগটা যে অ্যারোমেটিক যৌগ বেনজিন, সেটা তোমাকে লিখে নিতে হবে। সেটা লেখার পরে তুমি বিক্রিয়াটাকে সম্পূর্ণ করলে, বিক্রিয়াটা সম্পূর্ণ করার ফলে যেটা হয়, আমাদের টোলুইন তৈরি হচ্ছে বি প্রোডাক্টটা, এবং এটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন। এবং এটার যে মেকানিজমটা আছে সেটা আমি তোমাদেরকে আগে একটা ক্লাসে পড়িয়েছিলাম যে ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশনে কীভাবে বেনজিন চক্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা হয়। আমরা আজকের ক্লাসে একটু মেকানিজমটাকে নিয়ে একটু ছোট করে একটু আলোচনা করে আগের পড়াটাকে একটু রিকল করার চেষ্টা করব। দেখো, আমরা যে বিক্রিয়াটা দেখলাম ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটাতে দুইটা ধাপে বিক্রিয়াটা হয়। প্রথম ধাপে যে বিক্রিয়াটা হয় সেখানে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল মিথাইল কার্বনিয়াম আয়ন পরিবেশে মিথাইল ক্লোরাইড থেকে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবে উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের প্রথম ধাপের বিক্রিয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়নটাকে তৈরি করে না। অর্থাৎ আমাদের যে প্রভাবকটা ছিল এবং আমাদের মিথাইল ক্লোরাইডের উপস্থিতিতে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াটা, এর ফলে একটা জটিল যৌগের সৃষ্টি হয়। অর্থাৎ ক্লোরিন পরমাণুর প্রচণ্ড ইলেকট্রন আসক্তির কারণে এবং অ্যালুমিনিয়ামের যেহেতু অষ্টকপূর্ণ ছিল না অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য
এখানে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মধ্যে একটা জটিল যৌগের সৃষ্টি হয়, এর ফলে যেটা তৈরি হয় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের একটা নিউক্লিওফাইল তৈরি হচ্ছে এবং মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এই মিথাইল কার্বনিয়াম আয়নটাই পরবর্তীতে গিয়ে বেনজিন বলয়ে ইলেকট্রোফাইল হিসেবে আক্রমণ করবে। দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়ন বেনজিনয়েড বলয়ের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে, অর্থাৎ এই ইলেকট্রোফাইল গিয়ে বেনজিন বলয়ের অর্থ পজিশনে যখন আঘাত করে তখন এখানকার হাইড্রোজেন বন্ডটা ভেতরে দ্বিবন্ধন হিসেবে ঢুকে যায়। এখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা দ্বিবন্ধন হিসেবে ঢুকে যায় এবং আমাদের যেই মিথাইল মূলকটা থাকে সেটা বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়ে যায়। এবং এই হাইড্রোজেনটা যেহেতু এখান থেকে চলে যাচ্ছে, এই হাইড্রোজেনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেই নিউক্লিওফাইল আয়নটা সৃষ্টি হয়েছে, এই নিউক্লিওফাইল এই প্রোটনটাকে নিজের সাথে নিয়ে যায় এবং তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পুনরায় ব্যবহার করার মতো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সৃষ্টি হয়। শেষ ধাপে এসে বিক্রিয়া পরিবেশে থাকা নিউক্লিওফাইল এর সঙ্গে পাই কমপ্লেক্সে থাকা একটা প্রোটন অপসারিত হয়ে উৎপাদ যৌগ টলুইন তৈরি হয়ে যায়। মেইন কথা হলো, আমার যখন ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়কে আক্রমণ করলো তখন যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কমপ্লেক্সে যে হাইড্রোজেনটা রয়ে গেছে, যেহেতু মিথাইলের উপস্থিতির কারণে এখানে বন্ধনের একটা যেহেতু এখানে দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধনগুলো ভেঙে গিয়ে মিথাইল মূলকটা প্রবেশ করবে এখন। তো দেখা যায় মিথাইল মূলকটার প্রবেশের জন্য এখানে যে হাইড্রোজেন পরমাণুটা ছিল সেটাকে সরে যেতে হবে এবং এটা বন্ধন হিসেবে ভেতরে ঢুকে যায় বন্ধন ইলেকট্রনটা, এবং হাইড্রোজেনটা নিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে। এই হলো আমাদের অ্যালকাইলি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম। তাহলে তোমাদের পরীক্ষায় যখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন মেকানিজম এটা এইভাবে প্রশ্নটা আসবে, তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার এ উৎপাদটা কী ছিল, তারপর বিক্রিয়াটা সুন্দর করে লিখতে হবে, তারপর তুমি মেকানিজমে চলে যাবে। মেকানিজমে তোমাকে এই দুইটা বিক্রিয়া অবশ্যই লিখতে হবে এবং সেই সাথে যেই দুইটা ধাপে বিক্রিয়া হলো তুমি শুধুমাত্র ধাপগুলো লিখে দিবে। এর পরের যেই প্রশ্নটা ছিল যে যখন এই টলুইনকে আবার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করা হয় তখন কেন আমি দুই ধরনের প্রোডাক্ট পাই, অর্থাৎ D+C দুই ধরনের। তাহলে প্রথমে আমাকে বিক্রিয়া সম্পন্ন করতে হবে যে আসলে টলুইনকে যখন আবার অ্যালকাইলেশন করা হয় তখন আমি কি কি ধরনের প্রোডাক্ট পাই। দেখো, টলুইনের যখন আবার অ্যালকাইলেশন হয় বেনজিনের সাথে বেনজিনের যখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন হলো তখন টলুইন তৈরি হলো। টলুইনকে আবার যখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করা হচ্ছে তখন দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে অর্থোজাইলিন এবং আরেকটি হলো প্যারাজাইলিন। অর্থাৎ 2 নাম্বার পজিশনে একবার এসে মিথাইল যুক্ত হচ্ছে, আরেকবার মিথাইল এসে যুক্ত হচ্ছে প্যারাজাইলিন, অর্থাৎ 4 নাম্বার পজিশনে এসে 1,2 ডাইমিথাইল বেনজিন এবং 1,4 ডাইমিথাইল বেনজিন, এই দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে ডি এবং ই দুইটা ভিন্ন উৎপাদ কেন তৈরি হলো। এবার আমাদের ফিরে আসতে হয় আমরা গত যেই লেকচার 17 এবং লেকচার 18তে টলুইনের যে আমরা অনুরণন কাঠামোটা পড়েছিলাম সেই অনুরণন কাঠামোতে ফিরে আসতে হয়। অর্থাৎ বেনজিন বলয়ে পার্শ্বশিকল হিসেবে যখন মিথাইল মূলক যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে টলুইন। এই মিথাইল মূলকটা ইলেকট্রন বিকর্ষী প্রভাব অর্থাৎ ধনাত্মক আবেশীয় ফল দ্বারা বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। অর্থাৎ আমরা জানি যে মিথাইল মূলকের কাজ হলো ইলেকট্রন দাতা হিসেবে সে কাজ করে। তাহলে মিথাইল মূলকটা যখন আমাদের বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকছে তখন সে আমাদের বেনজিন বলয়ে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ধনাত্মক আবেশীয় একটা প্রভাব তৈরি হবে। ফলে বেনজিন বলয়ে মিথাইল মূলকের অবস্থানের সাপেক্ষে আমরা যখন অনুরণন কাঠামো আঁকি তখন দেখা যায় অর্থ এবং দুইটা অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশন, অর্থাৎ 2 নাম্বার এবং 4 নাম্বার অবস্থানে দেখো এই অর্থ পজিশন এবং 4 নাম্বারে এই দিকের অর্থ পজিশনে দুইটা আমাদের ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় এবং এখানে 3 নাম্বার কাঠামোতে দেখো 4 নাম্বার পজিশনে আমাদের একটা ঋণাত্মক কাঠামোর সৃষ্টি হয়। এবং এই অনুরণন কাঠামো কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আছে, তাই এটা নিয়ে আমি আর কথা বললাম না। এই অনুরণন কাঠামোটা থেকে যদি আমরা দেখি যে এই টলুইনের মিথাইল মূলকটা যুক্ত হওয়ার কারণে বেনজিন বলের যে ইলেকট্রন আবেশীয় যে ক্ষমতাটা সেটা হচ্ছে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে বৃদ্ধি পায়। ফলে এই জায়গাটাতে আমাদের যেই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সৃষ্টি হওয়ার যে একটা বিক্রিয়া আমরা করেছিলাম, যদি খেয়াল করো আবার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের যে মূল ধাপটা সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে আর হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড, এই দুটার মাঝখানে বিক্রিয়া হয়ে একটা কমপ্লেক্স তৈরি হয় এবং সেখান থেকে মিথাইল কার্বনিয়াম আয়ন এবং নিউক্লিওফাইল তৈরি হয়। এই যে মিথাইল কার্বনিয়াম আয়নটা তৈরি হলো, এই মিথাইল কার্বনিয়াম আয়নটা এখন টলুইনের অর্থ এবং প্যারা এই দুই অবস্থানে এসে মিথাইল কার্বন আয়নটা অ্যাটাক করবে এবং এর ফলে এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন রিপ্লেস হয়ে
আমাদের নিউক্লিওফাইল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে ঋণাত্মক আয়ন মানে অ্যালুমিনিয়াম CaCl4 মাইনাস এর সাথে আয়ন হিসেবে চলে যাবে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তৈরি হবে, দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে এবং সেই সাথে আমাদের অর্থ পজিশন এবং প্যারা পজিশনে মিথাইল মূলকটা যুক্ত হয়ে অর্থোজাইলিন এবং প্যারাজাইলিন দুইটা প্রোডাক্ট তৈরি করবে। এ কারণেই এখানে দুই ধরনের সমাণু তৈরি হয়, অর্থাৎ বেনজিনের দুইটা সমাণু সৃষ্টি হয়, একটা হলো আমাদের অর্থোজাইলিন আরেকটা হচ্ছে আমাদের প্যারাজাইলিন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। যেটা প্রশ্ন আজকে আলোচনা করলাম দুটাই খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেটা জৈব রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণের জন্য যেটা আলোচনা করলাম সেটা মূলত আমাদের অনুধাবনের প্রশ্নগুলোর জন্য আসে। আর এখন যে প্রশ্নটা মাত্র আমরা পড়লাম এই প্রশ্নটা কিন্তু 4 নম্বরের প্রশ্নের জন্য আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সেই সাথে অনেক সোজাও, অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তর আমার হচ্ছে, আমরা যেমন টলুইনের অনুরণ কাঠামোটা পড়েছিলাম, অনুরণ কাঠামো দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ফিলিকাপ্ট অ্যালকাইনেশন মেকানিজম চাইতে পারে, অথবা এই ডি এবং ই দুইটা প্রোডাক্ট কেন হলো, অর্থোজাইলিন এবং প্যারাজাইলিনের প্রস্তুতি লিখো বা প্রস্তুতির মেকানিজমটা লেখো, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া কিভাবে হলো সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করা যায়। তো আশা করব যেহেতু এই প্রশ্নের উত্তরটা বইয়ে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, প্রশ্ন সহ উদ্দীপকে উত্তরটা তোমাকে সৃজনশীলের জন্য কিভাবে লিখতে হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলোচনাটা দেওয়া আছে। আশা করব সবাই আজকেই এই প্রশ্ন দুইটা খাতায় লিখে প্রথমে দেখে দেখে লিখবে, এর পরের বার চেষ্টা করবে না দেখে লিখতে, সমস্যা হলে দেখবে কোথায় সমস্যাটা হচ্ছে, এর পরের বার 3বারের বার চেষ্টা করবে না দেখে লেখার, এবং না দেখে লিখে তুমি মিলাবে যে কোথায় ভুলটা হয়েছে, এমন দেখবে 4থবারে তোমার আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য আমাদের দোয়া সবসময় সবসময় থাকবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে যদি দেশের পরিস্থিতি ভালো হয় ইনশাআল্লাহ আমরা সবাই আবার একসাথে হব, ক্লাস করব এবং তোমাদের পদচারণে কলেজ ক্যাম্পাস আবার মুখরিত হবে এই আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।